হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। এটা পরে অনন্যা কাঁদতে থাকলো। তখন আঙ্কেল আসলেন। কাঁদছিস কেন? তখন অনন্যা আঙ্কেলকে চিঠিটা দেয় আর বলে আবির চলে গেছে। আঙ্কেল চিঠিটা পড়ে বসে পড়লেন আর বললেন সে একবার বলতে পারতো, আর আমি তোর জন্য যে ছেলে ঠিক করেছিলাম সে আর কেউ নয়, সে আবির। আমি কি জানতাম সে চলে যাবে? আমি কিছু জানি না, তুমি আমার আবিরকে আমার কাছে ফিরিয়ে দাও। চিন্তা করিস না, সে তোর ভাগ্যে থাকলে এমনিতে আসবে, আর আমি তাকে খুঁজে বের করব। তাই যেন হয়। আর হ্যাঁ, কিছুদিন আগে আঙ্কেল বললেন, আমি তোর জন্য একটা ছেলে ঠিক করেছি, আর কোনো কথা বলবি না। ছেলেটা অনেক ভালো, তোর পড়ালেখা শেষ হলে বিয়ে দিব। তখন অনন্যা দেখলাম খাওয়ার টেবিল থেকে চলে গেল আর আঙ্কেল মুচকে হাসলেন। আমি ওদের বাসা থেকে বের হয়ে রওনা দিলাম অজানা গন্তব্যে। কোথায় যাব জানি না, পরিচিত কোথাও যাওয়া যাবে না, তাহলে অনন্যা জেনে যাবে। এইসব কথা ভাবছিলাম আর হাঁটছিলাম, তখন একজনের সাথে ধাক্কা খেলাম। আমি তার দিকে তাকিয়ে আছি। আজব তো, দেখে চলতে পারেন না? আমি কিছু বললাম না, তখন ছেলেটি আমার দিকে তাকিয়েই, ভাই আপনি? আপনারা তো বুঝছেন না ছেলেটা কে। ছেলেটা হলো নাইম, ওই সেই ছেলেটা যে অনার মোবাইল ছিনতাই করতে চেয়েছিল। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কি এই ছেলেটি। কেমন আছিস তুই? আর আমাকে তুমি করে বলবি। ভাই আল্লাহর রহমতে ভালোই আছি। আর তুমি যে টাকাটা দিয়েছিলে তা দিয়ে কতদিন এই কাজ করে এখন 2টা দোকান দিয়েছি, আর দোকানে 2জন কর্মচারী আছে, তবে আমিও মাঝে মাঝে যাই। আর এখন আমি আর মা মোটামুটি একটা বড় বাড়ি নিয়ে থাকি। তা তুমি কেমন আছো? আছি কোনো রকম। আচ্ছা, একটা থাকার জায়গা জোগাড় করে দিতে পারবি? আর কোনো একটা কাজ খুঁজে নিব। আমি বাড়ি থেকে চলে এসেছি দাদাকে বলেছি, আর কি কারণে এসেছি তা বলিনি। অন্য কোথাও যাওয়া লাগবে না, আমাদের সাথে থাকবে। 3 রুম ফ্ল্যাট একটা খালি আছে, পড়ে থাকে। তোমার অবশ্যই কোনো চাকরি হয়ে যাবে। আর মাকে তোমার কথা বলেছিলাম, মা তোমাকে দেখতে চেয়েছেন। আচ্ছা চল। নাইম এখানে কোনো একটা কাজে এসেছিল আর তার সাথে দেখা হবে আমি ভাবতেই পারিনি। আমি আর নাইম চলে আসলাম ওদের বাসায়। এই বাসাটা অন্যদের বাসা থেকে অনেকটা দূরে, রিক্সায় আসলে প্রায় 1 ঘন্টা লাগবে। এটা শহর, এক বাসা থেকে অন্য বাসার লোকেদের চিনে যায় না, আবার এত দূরে তো কখনোই সম্ভব না। আমি রুমে প্রবেশ করলাম। মা দেখো কাকে এনেছি। কাকে এনেছিস? ওই যে তোমাকে যার কথা বলতাম, ওই ভাইটা। সে বাসা থেকে রাগ করে এসে পড়েছে, তাই আমাদের এখানে থাকবে। তাতে কোনো সমস্যা নেই, তার যতদিন ইচ্ছা থাকবে, কোনো সমস্যা নেই। আর আমাকে আমার রুম দেখিয়ে দিলেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে নাইম আমাকে নিয়ে একটা দোকানে গেল, কিছুটা বড় দোকান। ওখান থেকে কয়েকটা প্যান্ট শার্ট নিল আর বলল, এটা আমার দোকান। তাহলে তো অনেক উন্নতি হয়েছে। সেদিন আপনি আমাকে এই পথ না দেখালে হইতে পারতাম না। পরের দিন চাকরি খুঁজতে বের হলাম, আর চাকরির জন্য কাগজপত্র লাগবে, তাই কলেজ থেকে সার্টিফিকেট ও টিসি আনলাম। এই জন্য যেন অনন্যার সাথে আমার দেখা না হয়। চাকরি খুঁজতে খুঁজতে একটা পেলাম। অফিসটা খুব বড় না, মাঝারি, প্রায় 200-300 কর্মচারী রয়েছে। এখানে যে সকল প্রোডাক্ট তৈরি হয় তার সম্পর্কে ভালো ধারণা আছে, তাই যে সকল প্রশ্ন জিজ্ঞাসা করলো সব ঠিক উত্তর দিলাম। যদিও আমি রাইহান চৌধুরীর অফিসে তার দেওয়া কার্ড অনুযায়ী চাকরি করতে পারতাম, কিন্তু ওখানে যাব না, কেননা ওনার সাথে আমান চৌধুরীর বা অনন্যার বাবার ব্যবসায়ী সম্পর্ক ভালো আছে, যে কারণে ওনার ওখানে গেলে অনন্যার জেনে যাওয়ার সম্ভাবনা আছে, তাই ওখানে যাব না। তো এখন বর্তমানে ফেরা যাক। এখানে চাকরি সম্পূর্ণ হওয়ার পর কালকে থেকে এই চাকরিতে আসতে বলেছে। আমি অফিস থেকে বের হয়ে 1 কেজি মিষ্টি নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে জানালাম আমার চাকরি হয়েছে, আর ওনারাও খুশি হলেন। যেহেতু চাকরি হয়ে গেছে তাই আমাকেও অন্য কোনো এক ভার্সিটিতে ভর্তি হতে হবে। বাসা থেকে প্রায় অনেকটুকু দূরে একটা ভার্সিটিতে ভর্তি হলাম, অবশ্য অফিস থেকে অনেকটা কাছে। আর নাইমু এখন ইন্টার সেকেন্ড বসেই পড়ে। পরের দিন সকালে নাস্তা করে রওনা দিলাম অফিসের দিকে। আজকে অফিসের প্রথম দিন, সে হয়ে নিজেকে প্রস্তুত করেছি। অফিসে গিয়ে আমার ডেস্কে দেখিয়ে দেওয়া হলো, আর আমি ওখানে গিয়ে বসলাম। আর তখন পিয়ন এসে, স্যার আপনাকে তার রুমে রেখেছেন। আচ্ছা আমি আসছি, এটা বলে পিয়ন চলে গেল।
আমি বসের রুমের দিকে যেতে লাগলাম। এর মাঝে অফিসের কিছু বিবরণ দেয়। এখানে ওয়ার্কশপ সবার আমার থেকে বয়সে বড়, আর শুনেছি বস নাকি ভালো। এর মাঝে আমি বসের রুমের সামনে এসে, স্যার আসতে পারি? আসেন। আমাদের বসের নাম জয়, আর উপাধি বা বংশের নাম খান। বয়স আমার মতনই হবে। ওনার বাবা তাকে সব বুঝিয়ে দিয়েছেন, বাবার একমাত্র ছেলে। তা আপনার নামই তো আবির। এই ফাইলটা নাও আর সম্পূর্ণ করে দিও, আজকেই দিতে হবে এটা। আচ্ছা। আমি বসের রুম থেকে গিয়ে আমার ডেস্কে বসলাম আর স্যারের কথা মতো ফাইলটা রেডি করলাম। যেহেতু এই কাজে আমার ধারণা অনেক, তাই কিছু সময়ের মধ্যেই কাজটা করে ফেললাম। আমার কাজের গতি দেখে স্যার অবাক হলেন। এত তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করলেন কেমনে? আমার এই বিষয়ে ধারণা আছে ভালোই, তাই পেরেছি। সেদিনের মতো আরো কিছু কাজ করে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, তা আমি জানতাম না। কেননা নাইম আমার জন্য একটা মোবাইল কিনে এনেছে, সাথে একটা সিমও আনছে। আমার ফোন কেনার কারণ, আগের ফোনটা অন্যদের ওখানে রেখে এসেছে। আমি ফ্রেশ হয়ে হাসানের কাছে ফোন দিলাম। মা কেমন আছে? ভালোই। কিছু সময় কথা বলে ফোনটা রেখে দিলাম। এভাবে চলে গেল 3 মাস। এখন আমার প্রমোশন হয়েছে ম্যানেজার পদে। ধীরে ধীরে জয়দের অফিসটা অনেকটা বড় হয়েছে। এখন তাদের কর্মী প্রায় 1000। আগের বাসায় থাকি না, অফিস থেকে যে ফ্ল্যাট দেওয়া হয়েছে ওটাতেই আমরা থাকি। সাথে একজন কাজের মেয়ে আছে। কেননা স্যার আমার কাজ দেখে আমাকে প্রমোশন দিয়েছে। স্যার, আমার কিছুদিনের ছুটি লাগবে। কি জন্য? আমার 2য় বর্ষের প্রথম পরীক্ষা শুরু হবে। আচ্ছা ঠিক আছে। আর এর কারণে আমি 15 দিন ছুটি নিলাম। আজকে পরীক্ষা, তাই প্রিপারেশন মোটামুটি নিয়ে কলেজে গেলাম। আমার সিট খুঁজে আমি আমার সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে একজন রুমে প্রবেশ করলো, যাকে দেখে আমি অবাক। কেননা সে আর কেউ নয়, সে হচ্ছে জয়, মানে আমার স্যার। স্যার, আপনি এখানে? কিন্তু তুমি এখানে কেন? আমি তো এখানেই পড়ি। আমিও তো এখানেই পড়ি। তাহলে তো ভালোই হলো। আজ থেকে এখানে কোনো স্যার নয়, আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। এর মাঝে নো তুমি নো আপনি, শুধু তুই, ঠিক আছে? আচ্ছা স্যার। থুকু জয়। আমার পাশের সিটেই স্যার, মানে জয়ের সিট পড়েছে। তাই দুজনের হেল্প করে পরীক্ষাটা দিলাম। ঠিক মতো পড়তে না পারায় পরীক্ষা তো ভালো হয়নি। তবে যেদিন রেজাল্ট দিল তখন দেখলাম আমিও আর জয় দুজনেই টপ 20 এর মধ্যে। এভাবে কয়েকটা মাস কেটে যায়। এখন জয় আমার অনেক ভালো বন্ধু। সে যেখানে যায় আমাকে নিয়ে যায়। এমনকি তার বাসাও অনেক কয়েকবার গিয়েছি। এমনকি একদিন অফিসের কাজে এক জায়গায় যেতে হবে, তাই জয় তার সাথে আমাকে নিয়ে গেল। আর যেখানে যাওয়া হলো তা ছিল সিলেট। আমি আর জয় রেডি হয়ে নিজস্ব গাড়ি থাকতো বাসের টিকিট কাটলাম। আর সিটে যেয়ে বসার সময় একটা ঘটনা ঘটলো। জয় আর আমার দুজনের সিট ভিন্ন জায়গায় পড়লো। তাই অন্যজনের সাথে সিটটা পরিবর্তন করতে চাইলাম, কিন্তু পারলাম না। এদিকে ওর সাথে একটা ছেলে বসলো, আর আমি আমার সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পরে একটা মেয়ে বাসে উঠলো, আমার সমবয়সী হবে, আমার পাশে এসে বসলো। আমি আরেকটু জানালার দিকে সরে বসলাম। আপনার নামটা জানতে পারি? আমার নাম আবির। আপনার? আমার নাম নীলা। ও আচ্ছা, আপনিও কি সিলেট যাচ্ছেন? তা আপনি কি কারণে যাচ্ছেন? ফ্রেন্ডের সাথে ঘুরতে, অফিসের একটা কাজে। ও, আমিও অফিসের একটা কাজে যাচ্ছি। যার মাঝে ওর সাথে আরো কথা হলো। আর যেহেতু সমবয়সী তাই ও বললো তুমি করে বলতে, তাই আমিও ওরে তুমি করে বললাম। এদিকে অনেকক্ষণ পরে আমরা সিলেট এসে পৌঁছলাম। অনলাইনে বুকিং করা একটা হোটেলে আসলাম। 2 রুম বুক করা ছিল, তাই যে যার রুমে চলে গেলাম। পরের দিন ঠিক করলাম জাফলং ঘুরতে যাব। আর অফিসের কাজটা আরো 2 দিন পরে, তাই আজকে ঘুরতে বের হলাম। আর আমাদের আনা ডিএসএলআরটা নিয়ে বের হলাম, ঘুরলাম আর অনেক ছবি তুললাম। তারপরে বাসায় চলে আসলাম। পরের দিন অফিসের কাজে যেতে হবে। এখানে প্রায় অনেক কোম্পানি রয়েছে, যার মধ্যে যাদের কাজ ভালো হয়েছে তাদের কাজটা দেওয়া হবে। প্রায় 20 কোটি টাকার লেনদেন, তাই ভালো কাজেই দেওয়া হবে। ওখানে গিয়ে আমি অবাক, কেননা নীলাও সেখানে উপস্থিত। ও এসেছে আগে কোম্পানি অফ ইনস্টিটিউট থেকে। আর যারা কাজ দিবে তাদের দেখে আমি আরো বেশি অবাক হয়েছি, কেননা তিনি হলেন রায়হান চৌধুরী। দেশে বিদেশে ওনার অনেক ব্রাঞ্চ রয়েছে। কিছুক্ষণ পরে জয়ের কোম্পানির নাম বলা হলো, কেননা বিগত কয়েক মাসে ভালো পজিশনে চলে এসেছে। যখন ডাক দেওয়া হলো তখন জয় গেল সব কাগজ বুঝে আসতে। আমাকে যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি, কেননা উনি আমাকে চিনে ফেলতে পারেন এজন্য। আর জয়কে অনেকেই কংগ্রাচুলেশন জানালো। জয় আসার পরে নীলা জয়কে কংগ্রাচ জানালো, আর জয় এসে আমাকে বলল, তুই থাকার কারণে এত দূরে আসতে পেরেছি। তারপরে আমি আর জয় চলে আসলাম। আর 2 দিন অনেক জায়গায় ঘুরে ঢাকায় ব্যাক করলাম।
আর যেই প্রজেক্ট দেওয়া হয়েছিল সেই প্রজেক্ট ঠিকভাবে সম্পূর্ণ করা হলো 1 সপ্তাহের মধ্যে। আর জয়দের কোম্পানি আরো ভালো পজিশনে চলে আসলো। এমন একদিন আমার গাড়ি কিছুটা সমস্যা হওয়ায় আমি রিক্সা দিয়ে অফিসে যাচ্ছিলাম। তখন দেখলাম নীলা হেঁটে কোথাও যাচ্ছে। আমার জানা মতে ওর অফিস তো এদিকে না, তাহলে কোথায় যাচ্ছে? আমি ওকে ডাক দিলাম আর বললাম, কোথায় যাচ্ছ? আচ্ছা, এখানে একটা কফি শপে চলো। ওকে। আমি আর নীলা একটা কফি শপে গেলাম। ওই যা বললো তা শুনে আমার খুব খারাপ লাগলো, কারণ কথাটা হচ্ছে, তার কথায় আমার মনে কোনো এক জায়গায় ভিতলো। মানুষ কেমন হলে এটা করতে পারে? চলেন, কি হয়েছিল সেদিন নীলার সাথে 1 সপ্তাহ আগে। কি কারণে কাজটা আমাদের হাতছাড়া হয়ে গেছে? স্যার, আমাদের থেকে ওদের কাজ বিগত কয়েক মাস আগে অনেক ভালো, যে কারণে রায়হান চৌধুরী ওদের কাজ দিয়েছেন। তাহলে তোমাকে পাঠানো হয়েছে কি জন্য? তুমি জয়েন করেছো অনেক দিন হলো, তাহলে তুমি আনিতে পারলে না কেন? এখনই তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। প্লিজ স্যার, এমনটা করবে না, তাহলে আমরা একেবারে পথে নেমে যাব। আমার বাবা নেই, মা আর ছোট ভাইকে নিয়ে আমার সংসার। মা কিছু করেন না, তিনি অসুস্থ। তাই স্যার, চাকরি থেকে বরখাস্ত করেন না। তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, তাহলে আর বাদ দিব না। জি স্যার, বলেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তুমি কি নিজের শরীরের দিকে একবার চেয়েছো? কি ফিগার বানিয়েছো, পুরাই পাগল। আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম, কিন্তু আজকে কোনো একটা উপায় পেয়ে গেলাম। তোমাকে আমার সাথে রাত্রি যাপন করতে হবে, তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দিব না। আর তোমাকে প্রমোশন আর বেতন দুটোই বাড়ানো হবে। আর হ্যাঁ, আমি জানতাম আমরা ওই কাজটা পাবো না, এর জন্যই তোমাকে পাঠিয়েছি। এটা ছিল তোমাকে ফোর্স করার একটা চাল মাত্র। এই বলে নীলার বস তার দিকে এগিয়ে আসতে লাগলো। নীলার কাছে মনে হচ্ছে সে ফ্রিজ হয়ে গেছে, নড়াচড়া করতে পারছে না। যখন তার বস তার একেবারে সামনে চলে আসলো, তখনই, স্যার আসবো? নীলার বস নিজেকে ঠিক করে, আসো। স্যার, কর্মচারীরা তো কোনো কাজ করতে চাচ্ছে না, তাদের কাজের তুলনায় টাকা অনেক কম পায়, তাই অনেকে বলছে কোম্পানি ছেড়ে দিবে। না, এখন বাড়ানো হবে না, ওদের কাজ করতে বলো, পরে বেতন বাড়ানো হবে। নীলার বস মনে মনে বল, তোমরা কাজ করে যাও, বেতন কখনো বাড়ানো হবে না। ওদের কথার মাঝে নীলা এসে পড়ে তার টেবিলে আর ডেস্কে এসে কিছু কাজ করতে থাকে। নীলা যে চলে গেছে তার দিকে খেয়ালই করেনি তার বস। আচ্ছা ঠিক আছে। এই বলে সে এসে পড়ে, তখন নীলার বস খেয়াল করে নীলা নেই। সিকিউরিটি, জি স্যার, বলুন। নীলাকে আমার রুমে আসতে বলো। আচ্ছা স্যার। তারপর সিকিউরিটি নীলার টেবিলে গিয়ে, স্যার, আপনাকে তার রুমে ডেকেছেন। আপনি যান, আমি আসছি। তখন সিকিউরিটি চলে গেল। তার কিছুক্ষণ পরে নীলা তার বসের ডেস্কে গেল। তা কি ভাবলে তুমি? এটা নিন স্যার। কি এটা? রিজাইন লেটার। আমি আজকে থেকে আর আপনার এখানে কাজ করব না। তবে স্যার, একটা কথা শুনে রাখেন, একজনের দুর্বলতা কখনো হাত দিবেন না, হয়তোবা সে হাত ভেঙে যেতে পারে। বিদায় স্যার। এই বলে নীলা চলে আসে। তখন তার বস বলে, শকুনের দোয়ায় গরু মরে না। এবার বর্তমানে আসি। তখন নীলা খেয়াল করলো আমার চোখে পানি। আপনি কাঁদছেন কেন? না তো, বাদ দাও। ওর প্রতি কেমন যেন একটা মায়া কাজ করছে। আচ্ছা, সত্যি কি তোমার বাবা নেই? সত্যি বলতে, বাবা মারা যায়নি। তার প্রতি আমার শুধু ঘৃণা। আমার মাকে রেখে একটা মহিলাকে বিয়ে করেছে, এখানে কোনো খরচও দেয়নি। তারপর থেকে আমি কোনো রকমের সংসার চালাই। এখন একটা চাকরি জরুরি, তাই আর তখন আপনার সাথে দেখা হলো। তখন আমি জয়কে কল দিলাম। বল। আমার তো একজন পার্সোনাল সেক্রেটারি লাগবে। আগের জন তো কোনো একজন কাজে চাকরি ছেড়ে চলে গেছে। তোর কোনো আপত্তি না থাকলে আমি আমার জন্য একজনকে নিযুক্ত করব। তুই কি বলিস? তোর জন্য লাগবে, আমি কি বলবো, যা ভালো হয় করে ফেল। ওকে মাইরের কলেজের বন্ধু, শোনো, কালকে থেকে তুমি আমাদের অফিসে কাজ করবে, আর তুমি আমার জন্য কাজ করবে, আর আমার পার্সোনাল সেক্রেটারি তুমি। অনেক ধন্যবাদ। না না, বন্ধুত্বের মাঝে নো ধন্যবাদ, শুধু টিট। আচ্ছা ঠিক আছে, দেব। তার সাথে কথা বলে সে তার গন্তব্যের দিকে পা বাড়ালো, আর আমি বাড়ালাম আমার দিকে। চলে আসলাম অফিসে। তোর জন্য কাকে সেক্রেটারি বানালি? ওইটা তোর জন্য সারপ্রাইজ, আর তুই তাকে চিনিস? আচ্ছা দেখা যাক, সে কবে থেকে চাকুরিতে জয়েন করবে? কালকে থেকে। আচ্ছা, আজকে জয় বলল। আজকে বিকালে আমার সাথে চল,
একটা জায়গায় ঘুরতে যাব। কই যাবি? ওইটা তোর জন্য সারপ্রাইজ, যেমনটা তুই আমাকে বলেছিলি। আচ্ছা, তাই সেদিন কাজ শেষ করে বিকালে আমি আর জয় তার প্রাইভেট কার নিয়ে বের হলাম। আমাকে দেওয়া কারটা ড্রাইভারকে বাসায় নিয়ে যেতে বললাম। আন্টি, আজকে আমার আসতে একটু লেট হবে, জয়ের সাথে এক জায়গায় যাচ্ছি। ওকে বাবা, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা, এইটা রেখে দিলাম। বলে রাখি, আন্টি আমাকে ওনার বড় ছেলের মতোই দেখেন। আমি ওনার কাছে বড় ছেলে, আর নাইম ছোট। এদিকে জয় ড্রাইভ করছিল, আর ও নিজেই চললো নিজের গন্তব্যে গাড়িতে। আচ্ছা দোস্ত, প্রেম করতে কি কি লাগে? কেন, তুই প্রেমে পড়েছিস নাকি? একটু একটু। কই, আমাকে তো বললি না। আরে 1 সপ্তাহ আগে ওর সাথে আমার পরিচয়, কখনো সামনাসামনি দেখিনি। ওর সাথে কথা হয়েছে, তবে তোকে এখনই ওর ছবি দেখাবো না। আজকে দেখা করতে বলেছে। আগে বল কি করব? পছন্দ হলে ভালো, সরাসরি প্রপোজ করবি, তবে এখনই না করাটা ভালো, কিছুদিন যাক তারপরে। আচ্ছা ঠিক আছে। ওর সাথে কথা বলতে বলতে চলে আসলাম। গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করালো, মেইন রোড থেকে কিছুটা ভেতরে। তবে বলা যায় বড়লোকদের রেস্টুরেন্ট। আমাকে নিয়ে জয় ভেতরে গেল। যাওয়ার পরে সাইডে একটা টেবিলে বসলাম, আর জয় মারিয়াকে ফোন দিল। আপনারা তো আবার মারিয়াকে চেনেন না। মারিয়া হলো জয় ঠিক না হওয়া জিএফ, আই মিন নতুন জিএফ। এই, তুমি কোথায় আছো? এই তো চলে এসেছি। আচ্ছা আসো। এই বলে জয় ফোন রেখে দিল। আমরা আরো কিছুক্ষণ কথা বলার পরে দেখলাম জয় হাত উঁচু করে কার জন্য ইশারা করলো। আমি ওদিকে তাকিয়ে দেখলাম একটা মেয়ে, হয়তো এটাই জয়ের জিএফ হবে। আমি ওর দিকে তাকিয়ে আছি। মেয়েটা সুন্দর আছে, তবে আমি তাকে আগে থেকে কোথাও দেখেছি, অনেক আগে, ঠিক মনে আসছে না। মেয়েটা এসে আমাদের টেবিলে বসলো। তখন কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আর হ্যাঁ, তোমার সাথে ওর পরিচয় করিয়ে দিই। এই হলো জয়, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। তখন মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে। হ্যালো, আমি আবির। আমি মারিয়া। তখন কিছু খাবার অর্ডার দিল। আমরা সন্ধ্যার দিকে সেখান থেকে বের হয়ে আসলাম। আসার সময় আমি ড্রাইভিং করছি, আর পেছনে অয় এবং মারিয়ার কাছ থেকে বাসার ঠিকানা ম্যাপে সেট করে নিলাম। দেখলাম জয়দের বাসা থেকে প্রায় 1.5 ঘন্টার পর দূরে মারিয়াদের বাসা। তাই ঠিকানা ম্যাপে থাকার কারণে আর সমস্যা হলো না কোনো। অপরদিকে ওরা দুজনে পেছনে কথা বলছিল, তাদের কথা শোনার প্রয়োজন নেই। মারিয়াকে ওদের ওখানে নামিয়ে দিয়ে আমি চললাম আমার বাসার দিকে, আর জয় পেছন থেকে সামনে এসে বসলো। আমার বাসায় আসার পরে জয় ওর গাড়ি নিয়ে চলে গেল। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। আপনাদের একটা কথা বলে রাখি, এখানে আসার পর মাঝে মাঝে হাসানের সাথে আমার কথা হয়। আমি আমার ফ্ল্যাটে এসে কলিং বেল দিলাম, আর নাইম এসে দরজা খুলে দিল। এখন নাইমের পড়ালেখাও ঠিক মতো চলছে, আর আমার পড়ালেখা মাঝে মাঝে। সকল কাজের মধ্যে পড়ালেখা করার সময় হয় না। আমি বাসায় গিয়ে আজকে কিছুক্ষণ পড়লাম। তারপর আন্টি এসে খাওয়ার জন্য ডাক দিলেন। খেয়ে রুমে এসে ফোন টিপতে শুরু করলাম। ফোন ব্যবহার করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি ভাবতেও পারিনি। পরদিন সকালে আজানের সময় আমার ঘুম ভেঙে আমি উঠে উজু করে নামাজ পড়ে নিলাম, আর শখে বের হলাম মর্নিং ওয়াকে। তারপর বাসায় এসে সকালের খাবার খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। স্যার, গাড়ি স্টার্ট নিচ্ছে না, গ্যারেজে নিতে হবে। আচ্ছা, নিয়ে যাব। আমি গাড়ি থেকে নেমে একটা রিক্সা নিয়ে অফিসে যাত্রা করলাম। অপরদিকে নীলা আমার আগেই অফিস পৌঁছে গেছে, আর জয় নীলাকে দেখে অবাক। আরে নীলা, তুমি আমাদের অফিসে কি মনে করে? কেন, আবি বলেনি? আমি তো ওর পার্সোনাল সেক্রেটারি। ও আচ্ছা, ও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, আর এটা যে তুমি তা আমি ভাবতে পারিনি। তুমি এখানে আসলে কেন? তারপর নীলা জয়কে সব বলল। এর মাঝে আমি চলে আসলাম। কি ব্যাপার, কি কথা হচ্ছে? তোর সারপ্রাইজ তো এখন আমার সামনে। আমি আর নীলা আমার রুমে এসে পড়লাম। আমার পাশে তার ডেস্ক, তবে এর মাঝে একটা কাঁচের ব্যবধান, মানে গ্লাসের একটা দেওয়াল। নীলাকে অল্প বোঝানোর পরে ও সব বুঝে নিল, কেননা ও বেশ দক্ষ এই বিষয়ে। আমি খেয়াল করলাম সে কাজ অনেক দ্রুত করে, তাই আমার কাজ কমে গেল। প্রায় নাই বললে চলে। এমন একদিন আমি একটা কাজ করছিলাম, তার কাজ না থাকায় আমার কাছে আসে, আর আমার ফাইলটা নিজে নিয়ে নেয়, আর সে নিজেই সলভ করে দেয়। এখন জয়দের কোম্পানি বাংলাদেশের টপ 5-এ অবস্থান করেছে, আর ব্রাঞ্চ রয়েছে 6টা। আজকে চল, আজকে কোথাও ঘুরতে যাই। আমিও রাজি হয়ে গেলাম, আর জয়কে বলে 1 ঘন্টা আগে ছুটি নিয়ে বের হয়ে গেলাম। তবে জিএফ বলে ভুল করবেন না, নীলা এখন আমার ব্যাপারে সব জানে। আমরা দুজন ভাই বোনের মতো। আমি আর ওই ঘুরতে লাগলাম একটা পার্কে।
ওখানে গিয়ে দেখি মেহেদি আছে আর তার সাথে লিমা। লিমা নাকি আজকে তার ফুপির বাসা যাবে, তার জন্য মেহেদির সাথে দেখা করতে এসেছে। আর লিমার ফুপির বাড়ি আমাদের গ্রামে, আমাদের বাসা থেকে বেশি দূরে না। আমাদের তো অনেকটা গ্রাম সাইড, তাই হেঁটে পৌঁছাতে প্রায় 25 মিনিট সময় লাগবে। তুই ভার্সিটি থেকে চলে আসলি কেন? আমি ভাবলাম তাহলে অনন্যা বলেনি কিছু, এখানে একটা চাকরি পেয়েছি তাই এখানে এসে পড়েছি, কিন্তু তাদের কোম্পানির নাম বললাম না। তা অনন্যা কিছু বলেনি? না, বলেনি কিছু, তবে তুই আসার পর থেকেই ওই অনেকটা অন্যরকম হয়ে গেছে। ঠিক মতো ভার্সিটিতে আসে না, কথাও বলে না ঠিক মতো। তোর সাথে কে এই? চিনলাম না তো। ও, ওর সাথে তো তোদের পরিচয় করাতেই ভুলে গেছি। ও আমার বোনের মতো, আমার ওয়ার্কমেট, ওর নাম নীলা। পরিচয় হয়নি। হ্যাঁ, আমি নীলা। আমি লিমা। আমি মেহেদি। কেমন চলছে তোদের দিনকাল? ভালোই। বাবার হোটেলে খাওয়া, লেখাপড়া শেষ করে চাকরি করব। ওদের সাথে আড্ডা দিলাম কিছুক্ষণ। লিমাকে নাকি তাড়াতাড়ি যেতে হবে, তাই লিমা চলে গেল। আর ওকে এগিয়ে দেওয়ার জন্য মেহেদিও তার সাথে গেল। কোনো কফি শপে গিয়েও বসতে পারলাম না, তাই আমি আর নীলা একটা কফি শপে গিয়ে কফি খেলাম আসার সময়। আজকে তোমাকে মা যেতে বলেছে বাসায়। অন্যদিন যাবনি। না, আমি কোনো কথা শুনতে চাই না, আজকে যেতে হবে। এর আগেও যেতে বলেছি কিন্তু যামনি। হ্যাঁ আচ্ছা চলো। আমরা যাওয়ার আগেই নীলা ওর মাকে বলেছিল আমি আসবো, তাই তিনি সব রান্না করে রেখেছিলেন। আমি আর নীলা বাসায় গিয়ে কলিং বেল দিলে তার ছোট ভাই এসে দরজা খুলে দিল। এখানে আসার আগে যখন নীলা বলল যেতে হবে তাদের বাসায় আসতে, তখন ওর ভাইয়ের জন্য চকলেট কিনেছিলাম। তার জন্য কিনা চকলেটটা তার হাতে দিলাম আর আন্টিকে গিয়ে সালাম দিলাম। কেমন আছেন? ভালো বাবা, তোমরা কেমন আছো? ভালো আছি। তিনি আমার বাবা মার কথা বললেন না, কেননা এরা নিয়ে নীলা তার মাকে বলেছিল। এদিকে খেতে বসলাম। খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল। আমি রাতে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বাসা থেকে বিদায় নিয়ে আসতে লাগলাম। বের হতে হতে প্রায় রাত 9টা বেজে গেল। রাস্তায় লোক একদম নেই। আমি নীলাদের বাসা থেকে বের হয়ে রিক্সা খুঁজতে লাগলাম। তারপরে রোডের পাশে একটা রিক্সা দেখতে পেলাম আর আমি সেদিকে এগোতে থাকলাম। রাস্তার যখন মাঝখানে আমি তখন একটা প্রাইভেট কার এসে আমাকে ধাক্কা দিল আর আমি কতটুকু দূরে ছিটকে পড়লাম। রাস্তার সংঘর্ষে কয়েক জায়গায় কেটে গেল আর মাথায় বাড়ি খেলাম। এমনিতেই রাত, তবুও রাস্তার বাতিগুলো আমার চোখে ঝাপসা লাগছে। তারপর আর কিছু মনে নেই, মানে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম আর নার্স বাইরে গিয়ে বলল রোগীর জ্ঞান ফিরেছে। তাই ওনারা ভেতরে আসলেন আর আমি ওনাদের দেখে অবাক, কেননা তিনি হলেন রায়হান চৌধুরী। আমি ওনাকে দেখে উঠে বসতে লাগলাম, কিন্তু তিনি উঠে বসতে না করলেন। বলে রাখি, শরীরে কয়েক জায়গায় কেটে যাওয়ায় আমার গায়ে জামা ছিল না, যার কারণে খালি গায়ে ছিলাম। এখন কেমন লাগছে বাবা তোমার? জি আঙ্কেল, অনেকটা ভালো। কিন্তু আপনি আমাকে আনলেন কিভাবে? আমি অফিস থেকে ফিরছিলাম আর ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, তার কিছুটা ঝিমুনি আসছিল মনে হয়, তবে আমি খেয়াল করিনি। যখন গাড়ির সাথে কিছু ধাক্কা খেলো তখনই আমি চমকে যাই আর ড্রাইভারকে গাড়ি থামাতে বলি। তখন দেখি তুমি কিছুটা দূরে পড়ে আছো। তখন ড্রাইভার আর আমি দুজনকে তোমাকে গাড়িতে আনি। তোমার শরীর থেকে তখন রক্ত বের হচ্ছিল, তাই তাড়াতাড়ি কাছের একটা হসপিটালে শিফট করি। তোমার কালকে রাত্রে থেকে জ্ঞান ছিল না, এইমাত্র তোমার জ্ঞান ফিরলো। এই নাও তোমার ফোন। যখন অ্যাক্সিডেন্ট করেছিলে তোমার সাথে এটা পড়েছিল, মনে হয় না ঠিক আছে? আমি তোমার জন্য একটা ফোন কিনে আনছি। না, ফোন লাগবে না। কোনো কথা না, আমি কিছু সময়ের মধ্যেই চলে আসবো। আর তোমার আন্টি সকালের খাবার নিয়ে আসবে। এখানের খাবার বেশি ভালো না, তুমি শুয়ে রেস্ট নাও। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। এদিকে কিরে, আবিরের কোনো খোঁজ পেলি? না মা, কালকে থেকে ফোন বন্ধ রয়েছে, তাই কিছু বলতে পারছি না। আবার আমি তো আবিরকে বাসায় গিয়ে ফোন দিতে বলেছিলাম, ও হয়তো বা ভুলে গেছিল, কিন্তু আমিও তো কতবার ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ কেন? না, অফিসে যাই, ওখানে গিয়ে হয়তো বা জানা যাবে সবকিছু। আজকে আবিরের আসতে এত দেরি হচ্ছে কেন? না, ফোন দিয়ে নি। তখন জয় আবিরকে ফোন দিল, কিন্তু সে ফোনটা বন্ধ পেল। কি ব্যাপার, ওর ফোন তো বন্ধ থাকে না, তাহলে আজকে বন্ধ কেন? না, ওর বাসায় গিয়ে দেখতে হবে, ওর আবার কিছু হলো না তো। এই বলে জয় তার গাড়িটা নিয়ে রওনা হলো আবিরদের বাসার উদ্দেশ্যে। সে আবিরের বাসায় যেতে থাকুক, আমরা অন্যদিকে ঘুরে আসি। বাবা, এখনো তুমি আবিরের খোঁজ পেলে না? না রে মা, অনেক তো খুঁজলাম কিন্তু পেলাম না তো। তুই চিন্তা করিস না মা, ভাগ্যে থাকলে এমনিতেই আসবে।
শোন, তোকে একটা কথা বলি, যা তোকে বলিনি কিন্তু তোর জানা উচিত। হ্যাঁ বাবা, বলো। তোর সাথে আমার বন্ধু ছেলের সাথে একদম ছোটবেলা থেকে বিয়ের কথা হয়েছিল, কিন্তু যখন তোর বয়স 2 বছর আর আমার বন্ধুর ছেলের বয়স 4 বছর, তখন আমরা আমাদের একটা বন্ধুর পার্টিতে যাই। আর পার্টিটা ছিল একটা পার্কের পাশে কমিউনিটি সেন্টারে। যে পার্টি দিয়েছিল তার একমাত্র মেয়ের 1 বছরের জন্মদিন উপলক্ষ ছিল। তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু যখন পার্টিতে কেক কাটা হয় তখন তুই তোর মায়ের কোলে ছিলি, কিন্তু আমার বন্ধুর ওই ছেলে ওর মায়ের কোল থেকে নেমে পড়ে, কিন্তু ওর মায়ের ওই দিকে খেয়াল ছিল না। সে হাঁটতে হাঁটতে ওখান থেকে বের হয়ে যায়। সিকিউরিটিরাও খেয়াল করেনি, কিন্তু তারপরে অনেক খোঁজাখুঁজি হয় কিন্তু পাই না। আর যখন আবির আমাদের এইখানে আসে আর তার আচরণ দেখে আমি তোর সাথে তাকে বিয়ে দিয়ে আমি মুক্ত হতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ওটাও হলো না। সে চলে গেল। যদি আমরা ভুল বুঝি এই জন্য। কতটা ত্যাগ করলো আবির। এদিকটা শেষ, অন্যদিকে দেখা যাক। লিমা ওর ফুপির বাড়িতে গিয়ে গতরাতে আজকে পুরনো সেই জায়গাটা ঘুরতে বের হয়েছে। প্রায় 2 বছর ধরে ও এখানে আসে না। পুরনো জায়গাটা প্রায় আগের মতোই আছে, শুধু কিছু কিছু জায়গায় পার্থক্য। লিমা হাঁটতে ছিল, তখনই কেউ তাকে ডাক দিল। আরে এটা লিমা না? কেমন আছেন? অনেকদিন পরে আপনার সাথে দেখা। আমি ভালোই আছি, চলো আমাদের বাসায়। আগে তো অনেক আসতে, আজকে আসো। লিমা যেতে চাচ্ছিল না, তাকে এক প্রকার জোর করে নিয়ে গেলেন। আপনাদের ওই মেয়েটির সম্পর্কে বিবরণ দিই। সে আর কেউ নয়, আমার ভাবি। তিনি কোনো একটা কাজে বাইরে গিয়েছিলেন, আর তখনই লিমার সাথে দেখা হয় আর লিমাকে নিয়ে যায় আমাদের বাড়িতে। ওরা বাড়ি যেতে থাকুক। জয় এতক্ষণে আবিদের বাড়িতে চলে এসেছে। আন্টি, আবির কোথায়? আমি জানি না তো, কালকে বাড়ি আসেনি, কোনো ফোনও করেনি। নাইম কাল থেকে ফোন দিচ্ছে কিন্তু ফোন বন্ধ। আমি মনে করেছিলাম তোমার সাথে আছে হয়তো, কিন্তু ও তো তোমার সাথেও নেই। এখন কোথায় খুঁজবো তাকে? আচ্ছা, আমি দেখছি, আপনাদের খুঁজতে হবে না, আমি ওকে খুঁজে বের করব। এটা বলে জয় ওদের বাড়ি থেকে বের হয়ে যায় আর মনে মনে, না, এখন খোঁজা ঠিক হবে না, হয়তো কোথাও গেছে। ফোনটাও মনে হয় হারিয়ে গেছে। আমাকে অপেক্ষা করতে হবে ওর ফোনের আশায়। এখন অফিসে যাই, এটাই ভালো হবে। নীলা অফিসে এসে দেখে জয় আর আবির একজোটও নেই এখানে। তখন নীলা ভাবলো হয়তো জয়ের সাথে কোথাও গেছে। ওর ধারণা ভুল, কেননা কিছুক্ষণ পরে জয় আসলো একা। আমি কোথায়? কাজে মন দাও, আমি ওকে খুঁজে বার করব। তখন নীলা তার ডেস্কে চলে গেল আর ভাবলো, আমি যদি কালকে ওকে বাড়িতে নিয়ে না যেতাম তাহলে এমনটা হতো না। সব দোষ আমার। এতক্ষণে লিমা আর ভাবি বাসায় পৌঁছে গেছে। কেমন আছো তুমি মা? ভালো আন্টি, আপনি কেমন আছেন? ভালোই। তোমার বাবা মা কেমন আছে? ভালো। আচ্ছা আন্টি, আবির কই? ও নাকি ঢাকায় একটা কলেজে চান্স পেয়েছে, তাই নাকি ওখানে চলে গিয়েছে। আর ওই একটা কাজ পেয়েছে, ওখানে কাজ করে, যে কারণে অন্য ভার্সিটিতে চলে গেছে। অনেকদিন পরে কালকে দেখা হয়েছিল, আমি ওকে আসতে বলেছিলাম, কিন্তু ও বলল কাজের চাপ অনেক, তাই যেতে পারবে না। না, ওর ভাইয়ের সাথে রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল, তারপর থেকে আর আসেনি। তুমি আমাকে নিয়ে চলবে ওর কাছে? আসলে আমি ওর ঠিকানা জানি না, আগে জানতাম, কিন্তু এখন ওখানেই নেই, কি করব? আচ্ছা মা, বাদ দাও। তখন ভাবি লিমার জন্য নাস্তা করে আনলো, আর লিমা মার সাথে আরো কিছুক্ষণ থেকে বাসা থেকে বের হয়ে গেল। এদিকে এখন আমার কাছে আসা যাক। আন্টি আসতে দেরি হবে, তাই আমি অন্যদিকে ফিরে রেস্ট নিচ্ছিলাম। কতক্ষণ পরে আন্টি আসলো। আমি ডান দিকে দেওয়ালের দিকে তাকিয়েছিলাম, তাই আমি দেখতে পাইনি যে আন্টি এসেছে। আন্টি এসে আমাকে যখন ডাক দিবে তখন ওনার চোখ আমার পিঠের উপরের দিকে যায়, একদৃষ্টিতে ওদিকে তাকিয়ে থাকে, আর ওনার চোখ দিয়ে জল পড়ছিল। আমি যখন কার উপস্থিতি বুঝতে পেরে ওনার দিকে তাকালাম, তখন দেখলাম ওনার চোখে জল। আপনার চোখে জল কেন? আচ্ছা বাবা, তোমার পিঠের উপরের দিকে একটা সিংহ চিহ্ন আছে, ওটা কিসের? আমি জানি না, এটা অনেক আগে থেকেই আমার কাছে। যখন আমি এই মাত্র বুঝতে শিখেছি তখন থেকে দেখি এটা আমার কাছে আছে। বাবা, তুই এতদিন কই ছিলি? তুই আমার হারিয়ে যাওয়া বড় সন্তান। আজ থেকে 17 বছর আগে তুই হারিয়ে গিয়েছিলি। এটা বলে উনি আমাকে জড়িয়ে ধরলো। আমি কিছু বুঝতে পারছি না, উনি কিভাবে আমার মা? আমার মা তো আছে, তাহলে কি ভাইয়া যে কথা বলেছিল ওটাই ঠিক? চলেন ফ্ল্যাশব্যাক যাই।
যেদিন ভাইয়া আমাকে মারছিল সেদিন মা সহ অন্যরা যখন ঘরে যায় তখন ভাই বলে, তুই আমার আপন কেউ না, আমি এই সম্পত্তি একটুকু তোকে দেব না, পারলে তুই নিজে বড় হবি কখনো। আমি তখন ভাইয়ের কথা কিছু বুঝছিলাম না। আজ বুঝতে পারছি কেন ভাইয়া এই কথাটি বলেছিল, আর আজ আপনারা বুঝতে পারবেন আমি কেন বলেছিলাম আমাকে অনেক বড় হতে হবে। পথ তো এখনো অনেক দূর, কিন্তু আমি যদি তার আপন কেউ না হই তাহলে কেন জানলাম না? আশেপাশের কেউ তো জানাবে, কিন্তু তারাও জানালো না। এটা হয়তো একটা রহস্য, কিন্তু এটা বলবো, তবে এখন না। এখানে যা যা হচ্ছিল সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল, তবুও নিজেকে ঠিক করলাম, কেননা এর শেষ পর্যন্ত আমাকে পৌঁছতে হবে। তখন দেখলাম রায়হান চৌধুরী বা বাবা রুমে প্রবেশ করলো, আর তিনি দেখলেন মা আমাকে জড়িয়ে ধরে আছে। আপনাদের বলে রাখি, আমি আমার পালিত মাকে আম্মু বলবো, আর এদের বাবা মা বলবো, তাহলে আপনাদের আর সমস্যা হবে না। বাবা ভেতরে এসে দেখলেন মা আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। তখনই, তুমি ওকে ধরে কান্না করছো কেন? দেখো, এটা আমাদের হারিয়ে যাওয়া ছেলে আব্দুল্লাহ, যে নামে তুমি আমাদের কোম্পানি করেছো। আপনারা অবশ্যই জানেন এই কোম্পানি সম্পর্কে, যেটাতে আমার ফ্রেন্ডরা কাজ করতে চায়। ও কিভাবে আমার ছেলে? ওর পিঠে দেখো তোমার মতোই জন্মদাগ রয়েছে। বাবা আমাকে এসে জড়িয়ে ধরলেন। আমি জানতাম তুই একদিন আমাদের কাছে ফিরে আসবি। আল্লাহ নিষ্ঠুর না, আর আমি তোমাকে ফিরে পেয়েছি। বাবা আমার জন্য আনা ফোনটা আমাকে দিলেন। আমি আগের ফোনটা একেবারে অচল হয়ে গেছে, তবে সিম দেখলাম ঠিক আছে, তাই সিমটা নতুন ফোনে ভরে নিলাম। আর একের পর এক মেসেজ আসতে শুরু করলো, আর জয় আর নাইমের ফোনেও মেসেজ আসলো। আবির তখন সবাইকে ফোন দিয়ে বলল আমি হসপিটালে। তখন জয়, নীলা আন্টি, নাইমের মা, নাইম আসলো। আর এসে যখন জানতে পারলো আমি এদেশের টপ বিজনেসম্যানের ছেলে, তখন তারা অবাক হলো আর খুশিও হলো। বাবা বলল, তোমাকে কালকে বাসায় নিয়ে যাবো। আচ্ছা বাবা, সমস্যা নেই, তবে আমি এখনই তোমার কাজ ধরতে পারবো না, আরো 2-3 মাস পরে তোমার কাজ ধরবো। এর মাঝে নাইমের পরীক্ষা শেষ হবে, আর নাইম জয়দের কোম্পানিতে আমার পদে কাজ করতে পারবে। ও ভালো বুদ্ধিমান। আচ্ছা, আজকে আমাকে বাসায় আনা হলো। এটা বাসা না, একটা রাজপ্রাসাদ। আমি যাওয়ার পর রায়হান চৌধুরীর মেয়ে বা আমার ছোট বোন আমার কাছে এসে, ও কি মা? ও তোমার বড় ভাই হয়, তুমি ভাই বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে। আমি অসুস্থ থাকায় করে নিতে পারলাম না। এদিকে অর্ণার বাবা আমান সাহেবের কাছে ফোন আসলো, আর ও পাশ থেকে বলল আমি আমার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছি। তার কথা শুনে আমান সাহেব অনেকটা আশ্চর্য হয়েছেন। তিনি ভাবছিলেন অরণ্যা কি তার ছেলেকে মেনে নেবে। আমি তো তাকে কথা দিয়েছি বিয়ে দেব, আমার কথা কি রাখতে পারবো? গল্পে কি নতুন কোনো নায়ক আসতে চলেছে নাকি অন্য কিছু? তাহলে কি অরণ্যার সাথে ওর বিয়ে হবে? যদি ওর সাথে অরণ্যার বিয়ে হয় তবে আবিরের কি হবে জানতে পরবর্তীর জন্য অপেক্ষা করুন। আমান সাহেবের বন্ধু তাকে কি বলেছে তার দিকে পরে আসি। 1 সপ্তাহ পরে আমি আজ অনেকটা সুস্থ, তাই জয়দের অফিসে গেলাম। আগে বলেছি আমাদের কোম্পানিতে আর 2 মাস পরে জয়েন করব। ওদের অফিসে যাওয়ার পরে আজকে একটা ভালো সংবাদ পেলাম। শুনেন কি সংবাদ? বাড়িতে আমার বিয়ের কথা চলছে, আর আম্মু একটা ছেলেকে পছন্দ করেছে। ও আর বাবার একমাত্র ছেলে, আর কালকে ছেলেরা আসবে আমাকে দেখতে মার জন্য। তোমাকে এবং জয়কে আমাদের বাড়িতে আসতে বলেছে। আমার বড় ভাই নেই, তোমরা আমার বড় ভাইয়ের মতো। আচ্ছা, আমরা আসবো। আজকে যে যার মতো কাজ করতে শুরু করলাম। এদিকে অর্ণার বাবা এবং ওর বন্ধু আজকে দেখা করবে বলেছে, শুধু তারা দুজনেই, সাথে কেউ নেই। আপনাদের বলে দেই, ওর বন্ধু আর কেউ নয়, সে হলো রায়হান চৌধুরী বা আমার বাবা। আপনাদের বলে রাখি, এখানে নতুন কোনো চরিত্র আনতে পারতাম, কিন্তু অনেকে বলেছে আবির বা আব্দুল্লার সাথে অর্ণার মিল করাতে, তাই অন্য কাউকে আনলাম না। কেমন আছো? ভালো, তুই? ভালো। আমার ছেলেকে তো ফিরে পেয়েছি, তাহলে এখন তো আর কোনো সমস্যা নেই। অনন্যা এটা মেনে নিবে কিনা তা তো জানি না, তবুও আমি চেষ্টা করব। ও আবির নামে একটা ছেলেকে ভালোবাসে, আমি ভেবেছিলাম তার সাথেই ওর বিয়ে দিব। এরপর সব ঘটনা বাবাকে খুলে বললেন অনন্যার বাবা। অনন্যার বাবার কথা শুনে বাবা হাসতেছিলেন, কেননা সে যার কথা বলেছিল সে আব্দুল্লাহ বা আবির। আচ্ছা, আমার ছেলের ছবিটা দেখে তোর মনে হয় আর সমস্যা হবে না? এটা বলে বাবা তার ফোনে আমার ছবিটা এগিয়ে দিলেন। দেওয়ার সময়, আমার কোনো সমস্যা নেই, তবে অনন্য রাজি থাকলেই হয়। এরপর যখন আঙ্কেল ছবিটা হাতে নিলেন তখন এক প্রকার চমকে গেলেন,
কেননা এটা কিভাবে হতে পারে? সে আমাদের যা বলেছিল তার 7 ভাগে তো একটাও মিলছে না। তখন কি রে, আশ্চর্য হচ্ছিস নাকি? আমিও চিনতে পারিনি। বাবা ওনাকে সবকিছু বললেন আর আঙ্কেল কিছু বললেন না। আচ্ছা, তুই অনন্যাকে বলিস আবিরে আমার ছেলে। না, এখন কিছু বলা যাবে না। অনন্যার জন্য এটা একটা সারপ্রাইজ বলতে পারিস। আচ্ছা, তবে হিতে বিপরীত যেন না হয়। আচ্ছা, দেখা যাবে। আর কিছুক্ষণ ওনারা গল্প করে যে যার গন্তব্যে পা বাড়ালো। দেখতে দেখতে বিকেল হয়ে গেল আজকে। আমি এখন বের হলাম, তুই এদিকটা সামলে নিস। কেন, কি কাজ? তোর ভাবি যেতে বলেছে। আচ্ছা। জয় চলে গেল। সেদিনের মতো আমি আর নীলা কাজ করে চলে আসলাম। এদিকে জয় ওর জিএফ এর সাথে দেখা করতে গেল। কি হলো, আজকে এত ইমার্জেন্সি ডেকেছো কেন? বাবা আমার বিয়ে নিয়ে বাসায় আলোচনা করছে। হোয়াট? কি বলো? প্লিজ কিছু করো, না হলে অন্য ছেলেকে আমি মানতে পারবো না। আচ্ছা, আমি বাবা মাকে কালকে তোমাদের বাসায় পাঠাবো। আচ্ছা বাবু। ওম, আমি বলেছি না এগুলো আমার ভালো লাগে না? আমার নাম আছে না? আচ্ছা। পরদিন নীলা অফিসে আসলো না। আমি আর জয় গেলাম না অফিসে। আজকে জয়ের বাবা অফিসে গেলে দুপুরের দিকে কিছু মার্কেট করে আমি এবং জয় রওনা দিলাম নীলাদের বাসার উদ্দেশ্যে। বাসায় পৌঁছে যখন কলিং বেল দিলাম। ভাইয়া কেমন আছেন? ভালো, তুমি? ভালো। আন্টি নীলা এসে আমাদের সোফার রুমে নিয়ে গেল। আমি এবং জয় বসেছিলাম। ছেলেপক্ষ আসবে আরো পরে, তাই আমাকে আর জয়কে খাওয়া দুপুরের খাবার দিল। আমরা দুজনেই খেয়ে নিলাম, একটু স্কিপ করি। বিকালে নীলাদের বাসার কলিং বেল বাজলো। নীলার মা গেটটা খুলে দিলেন। আমি আর জয় বসে আছি, নীলা অন্য রুমে। যখন ছেলেপক্ষ আসবে তখন, কিরে তুই এখানে? কিন্তু তুই এখানে কি করিস? আয় বুকে আয়, কতদিন ধরে দেখি না, কেমন আসোস? ভালো, কিন্তু তুই এখানে কেন? আমার জন্য মেয়ে দেখতে আসছে আর আমি আসবো না? তুই এখানে কেন? ও তাহলে তুই। আর হ্যাঁ, আমি জয়দের কোম্পানির ম্যানেজার, আর ও হচ্ছে জয় আমার বেস্ট ফ্রেন্ড। নীলার সাথে আমার একটা ঘটনা চক্করে পরিচয়, তারপর থেকে আমরা ওর ভাইয়ের মতো। নীলা খুব ভালো, তোর সাথে মানাবে। ও আর জয় পরিচয় হয়ে নিল। আপনারা বুঝছেন না তো এটা আবার কি? এ হলো আমার আগের ভার্সিটির ফ্রেন্ড রাফি। আর আপনাদের বলেছিলাম যে একজন তার বাবার কোম্পানিতে কাজ করবে, আর এই হচ্ছে সেই। পরিচয় পর্ব শেষে নীলার এক বাসিন্দা নীলাকে সাজিয়ে তাদের সামনে আনলো। সবকিছু দেখে রাফির মা বাবা নীলাকে পছন্দ করলেন আর বিয়ে ডেট ফিক্স করলেন। 1 সপ্তাহ পরে ওদের বিয়ে। রাফিরা চলে গেল আর আমরাও বিদায় নিয়ে চলে আসলাম নিজ গন্তব্যে। অপরদিকে জয়ের বাবা মা মাইশাদের বাড়িতে গেলেন। ওখানে গিয়ে কলিং বেল দেওয়ার পর বাড়ির কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয়দের বসতে বললেন। জয় এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু মাইশাকে দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ কথা বলে মাইশাকে তার বাসিন্দা নিয়ে আসলো। আর জয়দের মাইশাকে আর মাইশার জয়দেরকে পছন্দ হলো। তারা বললেন বিয়েটা এখনই না হয়ে 1 মাস পরে হোক। আপনারা যা বলেন। ওখান থেকে চলে আসলো। এই কয়েকদিন নীলার জন্য মার্কেট করা হলো। 1 সপ্তাহ পরে আজকে নীলার বিয়ে। সারা বাড়ি ভালো মতোই সাজানো হয়েছে। এদিকে বরযাত্রী চলে এসেছে, আর তার সাথে পুরনো ফ্রেন্ডরাও আছে। তবে অর্ণা আর লাকি আসেনি। বিয়েটা ভালো মতোই সম্পূর্ণ হলো, আর আমরা সবাই মিলে আড্ডা দিলাম। কিন্তু খুব ভালো দিতে পারিনি, কেননা বিয়ের দায়িত্ব আমার উপর ছিল। ঠিক মতো সবকিছু গোছানো হলো। এখন আমি ওদের সাথে গেলাম না। এভাবেই 2 দিন চলে গেল। আর নীলা শ্বশুর বাড়ি থেকে তাকে চাকরি করতে দিবে না, তাই সে চাকরি ছেড়ে দিল। 2-3 দিন পর আমার ফোনে একটা ফোন আসলো। দেখলাম ফোনটা করেছে হাসান, বা আমার ফুফাতো ভাই। 2 দিন পরে আমার ফুফাতো ভাই আমাকে ফোন করে যা বললো তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মামি অনেক অসুস্থ। আমি আর ভাবি মামিকে হাসপাতালে নিয়ে এসেছি। তুই আয়। তোর ভাই একটা কাজে দেশের বাইরে 3 দিন পরে আসবে, তাই তুই এসে দেখে যা। আচ্ছা, দেখি কি করা যায়। তারপর আমি মা বাবাকে গিয়ে বললাম আমার আম্মু অসুস্থ। আগেই বলেছি পারলি তো মাকে আম্মু বলবো, আর এখন এদেরকে মা বাবা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আর তোমার সাথে আমরাও যাবো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আমার রুমে গিয়ে রেডি হয়ে নিলাম, আর মা বাবা ও রেডি হয়ে নিল। গাড়ি নিয়ে রওনা হলাম গন্তব্যে। এর আগে হাসানকে বলেছি হসপিটালে ঠিকানা মেসেজ করে দিতে, তাই সে আমার ফোনে টেক্সট করে দিল। এদিকে যখন মাঝপথে পৌঁছলাম। কি রে, আজকে এখনো অফিসে আসলি না কেন? নাকি কোনো সমস্যা?
আমার আম্মু অসুস্থ, তাই তাকে দেখতে যাচ্ছি, এজন্য অফিস আসতে পারবো না আজকে। আচ্ছা ঠিক আছে, তো কবে থেকে আসবি? কালকেই জয়েন করব। আচ্ছা ঠিক আছে, ভালো মতো আসবি। আচ্ছা। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর আমরা গন্তব্যে পৌঁছলাম। অপরদিকে আম্মুকে ডাক্তার বেডে শিফট করেছে। আম্মুর তেমন কিছু হয়নি, শরীর দুর্বল থাকার কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমরা একজন নার্সকে জিজ্ঞেস করলাম 309 নম্বর রুমটা কোথায়, সে দেখিয়ে দিল। আমি রুমের দরজার দিকে গিয়ে নক করি। ভেতরে আসবো? হ্যাঁ আস। তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? হাসান বলল তুমি আসবে, তবে তোমার সাথে এনারা দুজনকে তো চিনতে পারলাম না। ওনাদের চিনতে পারবে, আগে আম্মুর জ্ঞান ফিরে দাও, সবাইকে একত্রেই বলবো। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে। আরো কিছুক্ষণ পর দেখলাম মায়ের জ্ঞান ফিরছে। তিনি চোখ খুলে আমাকে দেখলেন। কেমন আছো আম্মু? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল? এখন সুস্থ আছি। আমি জানি তোকে অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু আমার তো কিছু করার ছিল না। আমিও তোকে ভুল বুঝেছিলাম। তারপর থেকে প্রতি রাতে তোর জন্য দোয়া করতাম যেন তুই ভালো থাকিস। তোর সাথে ওনাদের তো চিনলাম না, ওরা কে? আম্মু, ওনারা আমার বাবা মা, ওনাদের হারিয়ে যাওয়ার সন্তান আমি। কিন্তু তুমি তো বলতে আমি তোমাদেরই সন্তান। আমি তো এটাও বুঝতে পারিনি, যদি আমি ওনাদের সন্তান হই তাহলে তো আমাদের এখানে সবাই জানবে, আর আমিও কোনো না কোনো ভাবে জানতে পারতাম। কিন্তু তা তো হলো না। আমাকে একটু বলবে আমি আসলে ওনাদের সন্তান কিনা? তুই আমাদের সন্তান না, তবে ওনাদের সন্তান কিনা তা বলতে পারবো না। তাহলে তো আমাদের আত্মীয়রা কেউ তো জানে না? তারা কেউ জানে না, শুধু জানতাম আমি, তোর বাবা আর তোর বড় ভাই। আচ্ছা আম্মু, সব বুঝিয়ে বলো, আমি তো কিছু বুঝতে পারছি না। তবে জানতে হলে আজ থেকে আরো 19 বছর আগে থেকে ঘুরে আসতে হবে। তোকে আরো আগে থেকে বলতে হবে, আরো 14 বছর আগে, মোট 33 বছর আগে। আপনাদের 33 বছর আগে থেকে ঘুরে আনি, তখন আমার জন্মই হয়নি। পাঠক পাঠিকারা, আপনাদের কারো হয়েছে নাকি? এমনিতেই কথাটা বললাম, গল্পে ফেরা যাক। তখন আমি কলেজে পড়তাম, মাত্র কলেজে উঠেছি, মানে প্রথম বর্ষ। তখন একটা ছেলেকে দেখতাম আমার পিছু নিত, আবার কলেজে তাকিয়ে থাকতো। আমি কিছু বলতাম না, ছেলেটা দেখতে সুন্দর ছিল। এভাবে চলতে থাকলো কিছুদিন। আমি ছেলেটার দিকে কিছুটা আকৃষ্ট হয়ে গিয়েছি। তার কিছুদিন পর ছেলেটা আমাকে প্রপোজ করে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি কি পারবে আমার হাতে হাত রেখে অনেক দূর পাড়িয়ে দিতে? আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। একত্রে বৃষ্টিতে দুজনের দুহাত ধরে হাঁটতে। আগে কখনো প্রপোজ করি, তাই আমি জানি না। আমাকে ভাবতে দাও, যদি আমি তাকে পছন্দ করে ফেলেছিলাম, তবু বললাম না। তবে বললাম কালকে বলবো। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। আচ্ছা, তোর বাবার ব্যাপারে কিছু বলেনি? তোর বাবার বাবা মানে তোর দাদা দাদি কেউ বেঁচে ছিল না, তবে তোর বাবা তোর দাদার একমাত্র সন্তান ছিল, তাই সকল সম্পত্তি তোর বাবার নামে হয়ে যায়। সে ছিল আমার থেকে 2 বছরের বড়, মানে সে অনার্স প্রথম বর্ষে পড়তো। কিন্তু তোর নানা ছিল ওখানকার জমিদার, তা তোর বাবার সম্পত্তির তুলনায় অনেক বেশি। তো আপনারা বলতে পারেন, তাহলে হাসান কিভাবে আমার ফুফাতো ভাই হয়? বলছি, তারা আমার এক আত্মীয়, ছোট থেকে ফুপু ফুপা বলেই অভ্যাস হয়ে গেছে, তাই ফুফাতো ভাই ডাকি। পরের দিন যখন কলেজে গেলাম, তখন তোর বাবা আমার কাছে এসে জানতে চাইলো আমার মতামত কি। আমিও হ্যাঁ বলে দিলাম। এভাবেই চলতে থাকে আমাদের দিনকাল। আমাদের বাসা থেকে ওদের বাসা অনেক দূরে, আর কলেজটাও অনেক দূরে, যে কারণে বাবা মানে তোর নানা কিছু জানতে পারেনি। এতে যায় 3টা বছর। এর মাঝে আমাদের সম্পর্কটা আরো গভীর হয়। এর মাঝে ঘটে একটা অঘটন। আমার বাবা মানে তোর নানা আমার জন্য পাত্র দেখতে থাকেন। বাবা মানে তোর নানা আমি বিয়ে করব না। কেন বিয়ে করবি না? আমার একটা ভালো ছেলেকে পছন্দ হয়েছে, আর আমি চাই ওই ছেলেকে তুই বিবাহ কর। ওর কাছে তুই সুখে থাকবি মা, ছেলেটা ভালো চাকরি করে। অন্য জায়গায় তখনও জমিদারি না থাকলেও আমাদের ওখানে ছিল। আমি কোনো দ্বিতীয় কথা শুনবো না, আমার কথাই শেষ কথা।
বাবা তোর নানা। আমি আর ওখানে কিছু বলতে পারলাম না। আমরা দুই ভাই বোন, মানে আমার বড় আর একজন ভাই ছিল, মানে তোর মামা। সে আমাকে খুব ভালোবাসতো। আমি তার কাছে গিয়ে তোর বাবার কথা বললাম, ভাই তুই আমাকে একটা সাহায্য কর। তারপর আমি সবকিছু বললাম আর বললাম আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, না হলে মরে যাব। আচ্ছা, আমি বাবাকে বুঝিয়ে বলবো। তোর মামা আমার আর তোর বাবার কথা বলে, কিন্তু তিনি আরো ক্ষেপে যান আর এক সপ্তাহের মধ্যে আমার বিবাহ দিতে চান। পরের দিনই আমি তোর বাবাকে সব বলি আর প্ল্যান করি আমরা পালিয়ে অন্য জায়গায় চলে যাব। পরের দিন রাতে আমি আর তোর বাবা পালিয়ে চলে আসি চট্টগ্রামে। এখানে তোর বাবা একটা চাকুরি নেয় আর দিনকাল ভালো মতোই কাটতে থাকে। 1 বছর পরে জন্ম হয় তোর ভাইয়ের বা রাজের। রাজ তোর থেকে 6 বছরের বড়। দেখতে দেখতে চলে যায় আরো অনেক বছর। তখন তোর ভাইয়ের বয়স 10 বছর, মাত্র কিছুটা বুঝতে শিখেছে। এর মধ্যে একদিন তোর বাবা অফিসের কাজে ঢাকা আসলে, সাথে আমি এবং রাজও আসলাম। এখানে আসার পর অফিসের কাজ শেষে 2-3 দিন ঘুরলাম, পরের দিন চলে আসবো, তাই আজকে মার্কেটে বের হলাম। মার্কেট শেষ করতে করতে রাত হয়ে গেল। তখন ফিরতেছিলাম আমরা গাড়িতে পিছনের সিটে, আর তোর বাবা ড্রাইভিং করতেছিল। রাত 12টার এপাশ ওপাশ হবে, রাস্তা অনেকটা ফাঁকা। তখন তোর বাবা খেয়াল করলো যে গাড়ির সামনে একটা ছোট্ট বাচ্চা এসে পড়েছে, আর তখনই তোর বাবা হার্ট ব্রেক প্রেস করে। গাড়ি থেকে নেমে দেখি তুই। আশেপাশে কাউকে দেখা যায় না। অনেকক্ষণ ওয়েট করেও কাউকে পাওয়া যায়নি, যে কারণে তোর বাবা তোকে নিয়ে নেয়। যদি তোর আসল বাবা মা খোঁজে না পায়, তাহলে তুই আমাদের সন্তান হয়েই থাকবি। বলে রাখা ভালো যে আবির বা আব্দুল্লাহ পার্টি থেকে অনেকটা দূরে এসে পড়ে, যে কারণে আশেপাশের লোক দেখা যায়নি। আর একটা কথা, তখন যে খবরে বিজ্ঞাপন দেবে তা বেশি অ্যাভেলেবেল ছিল না। তখন বাবারা বেশি বড়লোকও ছিল না, তাই রিপোর্ট করতে পারেনি, বা দিলেও এতদূর পর্যন্ত পৌঁছায়নি। তারপর সেখানে থেকেই তুই আমাদের ছোট ছেলে আবির। যেহেতু আমাদের বাসা ছিল চট্টগ্রামে আর কক্সবাজার থেকে একেবারে কাছাকাছি, তাই তোকে আর তোর বড় ভাইকে প্রতি সপ্তাহে নিয়ে যাওয়া হতো সমুদ্র সৈকতে। আর যখন তোর বয়স 7 হয় আর তোর ভাইয়ের বয়স 13, তখন প্রায়ই তোরা দুজন সমুদ্র পাড়ে চলে যেতি, না করলেও শুনতি না। এই কারণে আমি বলেছিলাম এখানে অনেকটা আমি চিনি। যখন আমি আর আমার বন্ধুরা যখন সমুদ্রের পাড়ে ঘুরতে গেছিলাম, তখন বলেছিলাম এখানে অনেকটা আমি চিনি। 1 বছর পর যখন তোর বয়স 8 বছর, তখন তোর বাবা একদিন ঘুরতে যায় ঢাকা, তবে গিয়েছিল একটা কাজে। তখন তোর মামার সাথে তোর বাবা দেখা হয়। তোর বাবাকে তোর মামা আগে থেকেই চিনত, যে কারণে চিনতে কোনো সমস্যা হয়নি। কেমন আছেন? ভালো, আপনি? ভালোই বাবা। তা তোর নানা কেমন আছেন? ভালো না, আপনাদের কথা বলে এখন প্রায় মৃত্যু শয্যায়। মৃত্যুর আগে আপনাদের দেখে যেতে চান। আচ্ছা, আমরা 2 দিন পরেই যাব। আচ্ছা। এরপর তোর নানা আমাদের মেনে নেয়। 2 দিন পরে আমরা আমাদের আগের বাড়িতে যাই। গিয়ে দেখি বাড়িটা অনেকটা আগের মতোই আছে, তবে গ্রামটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কেমন আছো বাবা? তারপর আমাকে ধরে কেঁদে দিলেন আর বললেন, আমার সাথে এতটা রাগ করে থাকতেও পারলি মা? আমি তোকে কিছুদিন পরেই মেনে নিয়েছিলাম, তা এরা দুজন কে? এরা তোমার 2 নাতি। এ হলো রাজু আর অন্যজন আবির। তবে তুই যে আমাদের আসল সন্তান না, এটা বলিনি, যে কারণে এখনো পর্যন্ত কেউ জানতো না। তোর দাদু তারপর আমাদের বুকে নেন। এরপর 1 সপ্তাহের মাঝে আকস্মিকভাবে তোর নানা ভালো হয়ে যায়, সিনেমার মতো আর কি। এভাবে চলছিল আমাদের দিনকাল, বেশ সুখী ছিল। তবে এর মাঝে একটা ঝড় চলে যায়। এরপর যখন তোর বয়স 15 আর তোর ভাইয়ের বয়স 21, তখন তোর বাবা, জ্যাঠার তোর নানা যায় একটা উকিলের কাছে। কেননা তোর নানা তোর বাবা আর জ্যাঠাকে সকল সম্পত্তি লিখে দিতে চেয়েছিল, তবে তোর জ্যাঠার কোনো সন্তান ছিল না। যখন ওনারা গাড়ি নিয়ে বাসায় ফিরছিলেন, তখন একটা বড় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ওনারা 3 জনেই মারা যায়। ওনাদের শোকে আমরা ঠিকমতো কিছু করতে পারতাম না। তখন সংসার সামলায় তোর বড় ভাই।
এইভাবে চলতে থাকে দিনকাল। এরপরে অপবাদে তুই বাড়ি থেকে এসে পড়েছিস, আর কিছু বলা লাগবে না, তারপরে তুই সব জানিস। এবার বর্তমানে ফেরা যাক। তখন খেয়াল করলাম সবার চোখে পানি। এরপরে মা ভাবি অনেক থাকতে বললেন, কিন্তু আমি থাকলাম না আপনাদের জন্য। যেদিন সবকিছু ঠিক হবে সেদিন আমি আসবো। এরপরে আমি আর বাবা মা সেখান থেকে চলে আসলাম। যদিও আসতে মন চাইছিল না, তবুও আসতে হলো। পরের দিন আমি চলে গেলাম অফিসে। কিরে, আন্টি কেমন আছে? ভালো, শরীর দুর্বলের জন্য একটু অসুস্থ হয়ে গেছিলেন। ও আচ্ছা। সেদিন মতো কাজ করে এসে পড়লাম বাসায়। রাতে বাবা বাসায় এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে আসলেন। খাওয়ার সময় 2 দিন পরে তোকে ইউকেতে যেতে হবে একটা কাজে। ওখানে একটা ডিল করতে হবে। আমাদের যে একটা ব্রাঞ্চ আছে, ওখানে যাদের কাজ ভালো হবে তাদের সাথে কাজটা দিবে। আচ্ছা, তবে আমি গেলে জয়কে সাথে নিয়ে যাব। ঠিক আছে। পরের দিন তোমাকে আমার সাথে ইউকেতে যেতে হবে। কেন? একটা কাজে যেতে হবে আমাদের কোম্পানির। আর গেলে তুইও তোর বিয়ের জন্য মার্কেট করতে পারবি। আচ্ছা যাব। কবে যাবি তাই বল। আগামী পরশু দিন। আচ্ছা, তুই আমাকে যখন বলবি তখনই। আচ্ছা, কেটে গেল আরো 2 দিন। আজকে আমি আর জয় ইউকে এয়ারপোর্টে নামলাম। বাবা আগে থেকে একজনকে ঠিক করে রেখেছিলেন যে আমাকে এই কদিন সবকিছু দেখিয়ে দিবে। এয়ারপোর্টে নেমে ওই ব্যক্তির সাথে পরিচয় হয়ে নিলাম। আপনাদেরও পরিচয় করিয়ে দেওয়া যাক। উপযুক্ত ব্যক্তিটির নাম এলড্রিন। হ্যালো, আমি এলড্রিন। আমি আব্দুল্লাহ। তারপর আমরা চলে গেলাম আমাদের বুক করা হোটেলে। আপনাদের সাথে এলড্রিনও গেল। আর বাবা আমার সমবয়সী একজন ঠিক করে রেখেছে, বা এলড্রিন আমাদের সমবয়সী। একদিন পরে যেতে হবে কাজে, তাই আমি এবং জয় এক রুমে থাকলাম আর এলড্রিন অন্য রুমে। যেহেতু ও আমাদের সমবয়সী, তাই আপন করে দিতে কোনো সমস্যা হয়নি। এদিকে আমি ও জয় প্ল্যান করতে লাগলাম একটা সারপ্রাইজের, আর সেটা হলো তার কথোপকথন নেই জানবেন। আচ্ছা, তুই কি করতে চাচ্ছিস? আচ্ছা, একটু গরিব সেজে গেলে কি হবে? মজাই হবে। আচ্ছা, এখন ঘুমায় যা, কালকে এমন ড্রেসে শপিং করতে যাব। আচ্ছা, শুভ সকাল, সরি রাত্রি। পরদিন সকালে ফ্রেশ হয়ে আমরা 3 জনই সকালে নাস্তা করে নিলাম। এদিকে জয় আমার সাথে এসে পড়ায় তাদের কোম্পানিতে তার বাবা যাচ্ছেন। এখন সে তার বাবার একমাত্র সন্তান, তাই জয় না থাকলে তার বাবা অফিসে যান। অপরদিকে আমার বাবা আমাদের কোম্পানির কাজ করছেন, কেননা আমি এখনো জয়েন করিনি। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আচ্ছা, এখানে কম দামি কাপড় কোথায় পাওয়া যাবে? কেন এইগুলো কেন? তারপর আমি আমার প্ল্যান বললাম ওকে। ও শুনে হাসতে লাগলো আর আমাদের একটা শপে নিয়ে গেল। আমরা 3 জনেই পরিণত শপিং করলাম। এদিকে কালকে কি হবে তা ভেবে আমার কেমন যেন হাসি পাচ্ছে। তারপরে হোটেলে ব্যাক করলাম। পরের দিন সিম্পল ড্রেস আপ নিয়ে চললাম অফিসের দিকে। আমার সাথে জয় এবং এন্ডিল আছে। 3 জনের গায়ে সাধারণ ড্রেস পরা। ঠিক জায়গা মতো এসে যখন আমরা গেট দিয়ে ঢুকতে যাব, তখন দারোয়ান, আপনারা এখানে কেন? এখানে সবাইকে ঢুকতে দেওয়া হয় না। এর মধ্যে ম্যানেজার এসে, সরি, ভিতরে আসুন। ম্যানেজারকে স্যার বলতে দেখে দারোয়ান বেশ অবাক হলো আর সরি বললো। আপনারা তো বুঝছেন না, এখানে ম্যানেজার কেমনে ছিল। আমি আমার প্ল্যানের কথা বাবাকে আগেই বলেছিলাম, আর বাবা ম্যানেজারকে বলেন উনি যেন আর কাউকে না বলেন, এটাও বাবা বলে দেন। আচ্ছা, আপনি ভেতরে যান। আচ্ছা। আমরা 3 জন ভেতরে প্রবেশ করলাম। তখন দেখি অনেকে আমাদেরকে তাকিয়ে আছে, কেননা সবার ভালো ড্রেসের মাঝে আমাদের খারাপ ড্রেস। আমরা গিয়ে একটা জায়গায় বসে পড়লাম আর খেয়াল করলাম আমাদের সবাই কিছুটা এড়িয়ে চলছে। তবে আমার হাসি পাচ্ছিল এই ভেবে যে যখন আমি স্টেজে উঠবো তখন তো সবাই ভূত দেখার মতো চমকে না যায়। অনেক মেয়ে ছিল, আবার কেউ কেউ ঠাট্টা বিদ্রুপ না করলেও আমাদের দেখে হয়তো মনে মনে ভাবছে আমাদের এখানে ঢুকতে দিয়েছে কেন। এবার প্রধান অতিথিকে মঞ্চে আমন্ত্রণের জন্য অনুরোধ করা হলো। মিস্টার আব্দুল্লাহ চৌধুরী, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হলো। সবাই উৎসুক জনতার মতো তাকিয়ে আছে কে মঞ্চে যায়। যখন আমি মঞ্চে পৌঁছলাম তখন ম্যানেজার আমাকে স্বাগত জানালো, আর যারা আমাকে দেখে হাসতেছিল তাদের চক্ষু চড়ক গাছ। আমি অনেকগুলো থেকে সিলেক্ট করে এখানকার স্থানীয় কোম্পানিকে রাখলাম। নাম এসজি কোম্পানি। বলে রাখা ভালো। জয়দের ওখানে রেখে আমি ম্যানেজারের রুমে এসে পড়লাম, আর সেখান থেকে আমি উক্ত কোম্পানিকে সিলেক্ট করলাম। এবার মেইন অনুষ্ঠান শুরু হলো। আমার সাথে অনেকে কথা বলতে আসলো, আমিও তাদের সাথে কথা বললাম। এরপর আমরা চলে আসলাম অনুষ্ঠানের লড়ে। আমরা 3 জন চলে আসলাম। তারপর 2 দিন আমরা বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরলাম। 3 সেট লিডো,
এটা সমুদ্রের তীরবর্তী অবস্থিত। পোর্ট মেরিয়ন, লেক উইন্ডার মেরি, পিনাগল ক্যাব, আরো কয়েকটা জায়গায় ঘুরলাম। আজকে ক্লান্ত থাকায় শপিং এ যাইনি, তাই কালকে শপিং এ যাবো ঠিক করলাম। পরের দিন এলডিনের কাছ থেকে জানতে পারলাম ক্রোভেন গার্ডেন নামে একটা শপিং মল আছে। ওটা ভালো আর সবকিছু পাওয়া যাবে, তাই আমরা রেডি, রওনা হলাম মার্কেটের উদ্দেশ্যে। আমি অল্প কিছু কিনলাম, বাবা মার জন্য কিছু কিনে নিলাম আর এলডিনও কিছু কিনে নিল। অপরদিকে জয়ের জন্য অনেক কিছু কিনা লাগলো, বিয়ে বলে কথা, কিন্তু টাকা আমি দিলাম। সকালে শপিং এ গিয়েছিলাম আর শপিং এর মাঝে লাঞ্চটা মার্কেটের একটা রেস্টুরেন্টে করলাম। এদিকে শপিং করে বাসায় আসতে রাত হয়ে গেল, রাতের খাবার খেয়ে নিলাম। পরের দিন আমরা চলে আসবো, তাই এলডিনকে বিদায় দিয়ে আমাদের প্রাইভেট জেটে উঠে পড়লাম আর প্লেন বাংলাদেশে ল্যান্ড করলো রাত 11টায়। আমি আর জয় আমাদের জিনিসপত্র নিয়ে গাড়িতে বসলাম। জয় গেল তাদের গাড়ি করে আর আমি আমাদের। আমি বাসায় গিয়ে দেখলাম মা বাবা বসে আছেন আর আমার ছোট বোন আগেই ঘুমিয়ে গেছে, তাই ওনাদের জন্য আনা জিনিসপত্র আমি দিয়ে দিলাম। পরের দিন সকালে, ভাইয়া আমি তোর চকলেট কই? আনি নাই। যাও, তোমার সাথে কথা নাই। বলে আমার মিষ্টি বোনটা রাগ করছে। তোমার সাথে কথা বলবো না। তখন আমি ওর জন্য আনা চকলেট আর ড্রেস ওকে দিলাম। তখনই পাগড়িটা আমার গলা জড়িয়ে ধরলো। আমি তোমাকে এতগুলো ভালোবাসি। এভাবেই ভালো মতো কয়টা দিন কাটছিল। কিছুদিন স্কিপ করা যাক। আজ জয়ের বিয়ে, আমাকে যেতে হবে ওর সাথে। জয়দের বাড়ি ভালো মতো সাজানো হয়েছে, বড়লোক বলে কথা। বাসার সামনে অনুষ্ঠানের জন্য স্টেজ বানানো হয়েছে। নীলাকে ইনভাইট করেছিল, কিন্তু ও হানিমুনে গেছে, তাই আসতে পারেনি। জয় বিয়ের ড্রেস পরছে আর আমি পরছি একটা নীল পাঞ্জাবি, সাথে একটা ব্লেজার, প্যান্ট আর চুলগুলো স্পাই করা, হাতে হাত ঘড়ি। এক কথায় মেয়েদের কিরাস খাওয়ার মতো। বাস্তবে আমি চুল একটু বড় করতে পারি না। জয় আর আমি ওর বিএমডাব্লিউতে, আর পেছনে অন্যগুলোতে আছে জয়ের কিছু ফ্রেন্ড আর আত্মীয় স্বজন। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আমরা মারিয়াদের বাসায় আসলাম। ওদের বাড়ি ভালো মতো সাজানো। জয় সহ আমরা গাড়ি থেকে নামলাম। বরপক্ষের জন্য গেট ধরা হলো। আমি আর জয় সামনে। গেট ছাড়তে হলে 10,000 টাকা লাগবে, না হলে গেট ছাড়া হবে না। আমরা 15,000 টাকা দিয়ে দিলাম। তারা তো অনেক খুশি আর গেটটা ছেড়ে দিল। আমরা গিয়ে সঠিক জায়গায় বসে পড়লাম। এর মধ্যেই অনেকে আসলো বরকে দেখতে। কিছুক্ষণ পর খেয়াল করলাম কয়েকজন মেয়ে আসতেছে। তাদের মধ্যে একজনকে দেখে আমি অবাকের চরম পর্যায়ে। সে আর কেউ নয়, সে জান্নাত। তখন আমি ভাবতে থাকলাম, জান্নাত যদি আসে তাহলে কি তার বাবা মা আছে নাকি? আর জান্নাত সহ মারিয়ার বান্ধবীরা যখন আমাদের এখানে আসলো, তখন জান্নাত আমাকে দেখে অবাক, তবে কিছু বলেনি। আপনারা তো বলবেন জান্নাত এখানে কিভাবে আসলো? আসলে জান্নাত মারিয়ার খালাতো বোন। জান্নাত একাই এসেছে, কিন্তু সাথে তার বাবা মা আসেনি। এজন্য আমি বলেছিলাম মারিয়াকে আগে কখনো দেখিনি। আরো একটি কথা, জান্নাত 1 সপ্তাহ ও মারিয়ার বান্ধবীরা একদিন আগে এসেছে, তাই ওদের সাথে পরিচিত হয়ে গেছি। এখন গল্পে ফিরি। জয় তার জায়গায় বসে আছে আর তার সাথে আমিও তার বন্ধুরা। ওরা বসে আমাদের সাথে গল্প শুরু করলো। একে একে পরিচিত হলাম। তবে জান্নাতকে দেখলাম অনেকটা চুপ, কি আছে আবার আগে থেকে অনেকটা শুকিয়ে গেছে। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। আর কনে পক্ষের থেকে মারিয়ার সাথে 2-3 জন বান্ধবী ও জান্নাত এসেছে। জয়দের বাসায় আসার পরে কিছুক্ষণ আড্ডা দিলাম। জয়, আমি বাসায় চলে যাব। কেন? আমি একপাশে গিয়ে জান্নাতের কথা বললাম। আগে থেকে সে সব জানতো, তাই বেশি কিছু বলার প্রয়োজন বোধ করিনি। আমি যখন চলে আসব তখন জান্নাত ডাক দিয়েছিল, কিন্তু আমি না শোনার ভান করে ওখান থেকে চলে আসি বিয়ের সবকিছু শেষ হওয়ার 1 মাস পর। এর মাঝে জয় মারিয়াকে নিয়ে আমাদের বাসায় এসেছিল। আজকে জয় আর মারিয়া ঘুরতে গেছে জান্নাতের বাসায়। জয় আগে থেকে সব জানতো, কিন্তু কিছু বলেনি। একান্ত একটা নিরিবিলি জায়গা, সেখানে শুধু মারিয়া আর জান্নাত। মারিয়া, এই চিঠিটা রাখ। আজ থেকে 1 সপ্তাহ পরে এটা তুই আবিরকে দিবি, এর আগে দিবি না। কথা দে, তুই এটা খুলেও দেখবি না। আচ্ছা ঠিক আছে, তবে কি? তুই কি আবিরের প্রেমে পড়ে গিয়েছিস নাকি? পড়েছি। হাসি মুখে বলল, যেন মারিয়া কিছু বুঝতে না পারে। আচ্ছা। 2 দিন পরে মারিয়ারা চলে আসলো ঢাকাতে। মারিয়া যদি ভুলে যায় তাই। এই চিঠিটা নাও, কালকে আবিরকে দিয়ে দিও। জান্নাত দিয়েছে, তবে খুলে দেখবে না কিন্তু, মনে করে দিয়ে দেবে, কেমন? জয় কিছুটা বুঝতে পারলেও হ্যাঁ বলে চিঠিটা নিয়ে নিল। পরের দিন ভুলে জয় চিঠিটা বাসায় রেখে চলে যায় অফিসে। জয় যখন অফিসে আসে তখন, কিরে, কি খবর? এই তো ভালোই। জয়ের চিঠির কথা মনে পড়ে গেল। পকেটে হাত দিয়ে দেখে চিঠিটা বাসায় রেখে এসেছে।
তাই কথা না বাড়িয়ে যে যার কাজের দিকে পা বাড়ালো। একদিন পর আজকে জয় আমাকে চিঠিটা দেয়। এখন পড়া লাগবে না, বাসায় গিয়ে পড়িস। আচ্ছা ঠিক আছে। সেদিন বাসায় এসে যখন আমি চিঠিটা ছিঁড়লাম তখন নিজের কাছে মনে হচ্ছে আমি এতদিন ভুল ছিলাম। যা চিঠিটা পড়ে আমার বুঝতে বাকি রইল না, আমাকে বাড়ি থেকে বের করতে ভাইয়ের একটা প্ল্যান ছিল এটা। অপরদিকে জান্নাতের প্রতি আমার যতটা ঘৃণা ছিল তা এখন নিজের প্রতি ভুল বোঝার কাজ করছে। আপনারা কিছু বুঝছেন না, এখন বোঝা লাগবে না, ওটা পরে বলবো। এর মাঝে আজকে নাইমের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। আজকে আমি জয়দের কোম্পানিতে আমার স্থানে নাইমকে বসিয়ে দিব। যেই ভাবা সেই কাজ। যে কারণে একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো যেখানে সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যাওয়া যেতে পারি। অনুষ্ঠান পরিচালনা করছে দুজন, একজন মেয়ে, অন্যজন ছেলে। আপনারা জানেন এই কোম্পানিতে একজন নতুন ম্যানেজার নিয়োগ করা হবে আর আগের ম্যানেজার চাকরি ছেড়ে দেবেন। এই কারণে প্রধান অতিথি মানে জয় অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি আমাদের প্রধান অতিথিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর জয় মঞ্চে যায় আর সকলে হাতে করতালি দেয়। আপনারা জানেন আবির বা আব্দুল্লাহ এখান থেকে চাকুরি ছেড়ে দেবে। এর পিছনে অবশ্য একটা কারণ বিদ্যমান, কেননা এখানে চাকরি ছেড়ে তার নিজের প্রতিষ্ঠানের সিইও হবে আর আপনাদের মাঝে আসবে একজন নতুন ম্যানেজার। আমি নাইম বা আপনাদের নতুন ম্যানেজারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর হ্যাঁ, সে আপনাদের থেকে ছোট হলেও তাকে আমরা ঠিকভাবে সিলেক্ট করেছি। এতে আপনাদের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। এরপর নাইম উঠে মাইক্রোফোন হাতে নিয়ে, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখানে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। আর হ্যাঁ, আমি হালনাদের সবার থেকে বয়সে ছোট, তবুও আমাকে এখানে নেওয়া হয়েছে। আশা করি আপনারা আমাকে কাজে সাহায্য করবেন। আমি আমার সর্বত্র দিয়ে কোম্পানির সুনাম আগলে রাখার চেষ্টা করব। আপনারাও আপনাদের দায়িত্বে পিছু পা হাঁটবেন না। এই বলে নাইম তার বক্তব্য শেষ করলো। এবার আপনাদের মাঝে বিদায়ী বক্তব্য দিবেন আপনাদের ম্যানেজার বা আবির। আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।